ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি কাউকে জ্ঞান দিতে যাব। এবার আমি কাউকে জ্ঞান দেব, এবার সে যদি আমাকে বলে, এই থাম তো, তুই কিসের জ্ঞান দিচ্ছিস, তোর লাইফটাই তো ভুলে বেড়া, তখন কেমন লাগবে শুনতে? ভালো লাগবে কি? অর্থাৎ আমি কাউকে জ্ঞান দিতে যাব, বা তার ভুল শোধরাতে যাব, বা তার লাইফটা কীভাবে গুছাতে হবে, বা তার বা অন্যের সম্বন্ধে আমরা যেসব কথা বলি, এই যে ওর এটা করলে ভালো হয়, ওর ওইভাবে চললে ভালো হয়, ও যেটা করছে ঠিক করছে না, এই যে কিছু অ্যানালিটিক্যাল আলোচনা আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলি, ঠিক আছে, অন্যদের। তো সেই জিনিসগুলো যদি আমরা আমাদের লাইফে না মানি, তাহলে কি আমাদের সেই কথাগুলো বলা মানায়? মানে আমাদের মুখে কি সেই কথাগুলো মানাবে? না আমরা বললেও তোমরা সেই কথাগুলো শুনবে? শুনবে না তো, বলবে এ তো নিজেই নিজের লাইফে স্ক্যাটার্ড, এ কী করে অন্যের লাইফকে গোছাবে? বলবে কি না? বলবে। কারণ এটাই হচ্ছে আসল সত্য কথা, অর্থাৎ এটাই হলো বাস্তব। আমরা তার কথাই শুনি বা তার জ্ঞানটাই মানি, যে কিনা নিজের লাইফে সঠিক আছে। অ্যাটলিস্ট সে নিজের লাইফটা গুছিয়ে রেখেছে, সে যেটা বলছে সে সেটা মানে, অর্থাৎ সে তার লাইফে একটা সোজা রাস্তায় চলছে, তার লাইফের মধ্যে কোনো বাঁকাচোরা গতি নেই। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? সঠিক সময়ে সঠিক কিছু ওয়ার্ড মুখে আসে না, তার জন্য সঠিক ওয়ার্ডটা তোমাদের সামনে আনতে পারছি না, ঠিক আছে, কিন্তু আশা করি বোঝাতে পারছি। তো কার সম্বন্ধে বলছি না? হ্যাঁ, অবভিয়াসলি এখন হট টপিক বা ট্রেন্ডিং টপিক যেটাই বলো না কেন, শুকে নিয়ে বলতে হবে। ভিউজ হোক চাই না হোক, আমার মনে হয় এই জিনিসগুলোকে যদি এখন এই সময় না বলা হয়, তাহলে কিন্তু আর নেক্সট টাইমে বলে কোনো লাভ নেই। কারণ এখন যে পজিশানে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু টোটালি একটা তোমার জটিল অবস্থায় রয়েছে। দেখো, প্রথম যখন জিনিসটা শুরু হলো, আমরা জানি যে একটা ফান্ডিংয়ের থেকে শুরু হলো, তারপর ভেতরে সাংসারিক ঝামেলা থেকে শুরু হলো, তারপরে আমরা টোটাল কি একটা ড্রামাটিক বা সিচুয়েশন হিসেবে ধরে নিলাম। নাহলে কেউ এমনি এমনি উইদাউট এনি কজ নিজের সাধারণ সংসার, যেটা কিনা দুদিন আগে গুছিয়েছে, ছেড়ে চলে যেতে পারে? কেন দুদিন আগে বললাম? কারণ কিছুদিন আগেই তোমরা দেখলে নতুন করে কিছু জিনিস রিমডেলিং হলো, সেই জন্য বলছি। না হলে তো এটা যদি অনেক আগের থেকেই প্ল্যানিং হতো, তাহলে এই জিনিসটা এখন হতো না, তাই না? তো সেই জন্যই আমরা বলেছি যে এটা মনে হচ্ছে পুরোটাই ড্রামা। এখনও বলছি না যে এটা ড্রামা নয়, কারণ এখনও অনেক কিছু হতে পারে। অর্থাৎ যেটা ভাবছি সেটা নাও হতে পারে, আবার যেটা ভাবছি না সেটা হয়েও যেতে পারে। মানে এখন যে কোনো সময় যা কিছু হতে পারে, কারণ বহুজন বহু কথা বলছে, এবং কিছু কিছু লোক তো প্রমাণ সমেত তুলে দিচ্ছে, এবং সেই প্রমাণগুলো সত্যিকারের আমিও গিয়ে যতদূর সম্ভব দেখা যায় ততদূর দেখে মনে হচ্ছে যে যেগুলো বলছে সেগুলো পুরোপুরিও তোমার ইগনোর করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ ওই কারণটাও হতে পারে সেই মামি ভাগ্নে কারণ, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমি যবে থেকে এই ফিল্ডে আছি, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে, এবং আমার ফার্স্ট ভিডিওই হচ্ছে শুকে নিয়ে। হ্যাঁ, তোমরা আমার ফার্স্ট ভিডিওতে গেলে দেখতে পাবে, আমার নিজের কিছু কথা ছাড়া হয়তো তার সেকেন্ড ভিডিও থেকেই আমি বলতে শুরু করেছি শুর এগেনস্টে। হ্যাঁ, আমি শুয়ের এগেনস্টে ভিডিও করতাম, শুয়ের ফরে ভিডিও আমি বিশেষ কিছুই করিনি। দুই একটা করেছি যেগুলো শুকে নিয়ে কিছু কনস্পিরেসি হয়েছিল, সেটা নিয়ে হয়তো একটা কি দুটো আছে, মানে সেটা শুয়ের হয়ে বলা নয়। শুয়ের বিরুদ্ধে যে অন্যায়গুলো হচ্ছিল সেগুলোর প্রতিবাদ করেছিলাম, এমন নয় যে তখন শুকে সাপোর্ট করে বলেছিলাম, কারণ শুয়ের অনেক জিনিসই আমার পছন্দ হয় না, বিশেষ করে তার অহংকার, বিশেষ করে তার অ্যাটিটিউড, বিশেষ করে তার তখনকার সময়ের গালাগালির ভঙ্গিমা। কারণ যে সময় আমার ওই ভিডিওটা করেছিলাম তাতে ওই গালাগালি নিয়েই আমি বলেছিলাম, অত্যন্ত নোংরা অশ্রাব্য ভাষায় এবং অঙ্গভঙ্গি করে সেই ভিডিওগুলো ছিল, তো সেগুলোর প্রতিবাদ করেছিলাম। তারপরে তো আছেই নানান বাচ্চাদের টার্গেট করা, যা তা বলা, এইগুলো, ঠিক আছে? তো সেই জায়গায় থেকে আমার কখনোই পছন্দ হয়নি। হ্যাঁ, তবে একটা কথা যেগুলো আমি অনেক ব্লগিংয়ে, শুয়ের ব্লগিংয়ে গিয়ে কমেন্টস করেছিলাম, যার কখনো কোনো সময় কোনো রিয়াকশান পাইনি। না, আমি কোনো খারাপ কমেন্টস গিয়ে করতাম না, আমি ম্যাক্সিমাম টাইমই বলতাম যে এই ধরনের গালাগালি না করে তোমার যে সুন্দর গানের গলাটা আছে সেটা চালিয়ে যাও, সেটা বরং শুনতে ভালো লাগে, যেটা ভালো সেটা, মানে যেটা গুণ সেটাকে প্রশংসা করে এসেছিলাম। কিন্তু তার কোনো সদুত্তর পাইনি, কারণ ও জানতো যে আমি ওর এগেনস্টেই কথা বলি, এটাও জানতো, বরাবরই জানতো, কিন্তু তারপরেও একটা সময় বাধ্য হয়েছিল কমিউনিটিতে দিতে। তারপরে তো অস্বীকার, সে একটা ইতিহাস, যাকে বাদ দাও, আমার দরকার নেই, কারণ লোককে স্বার্থে ব্যবহার করে সেটা আমি জানি। আর আমার সাথে সেই সম্পর্ক নয় যে আমি তাতে যার জন্য তার এগেনস্টে গিয়ে বা আমার এগেনস্টে গিয়ে কিছু বলাকে আমি সেরমভাবে কোনো গুরুত্ব দেব, কারণ আমার সাথে সেইভাবে কারোরই কোনো রিলেশন, সেভাবে বন্ডিং তৈরি হয়নি। কারণ আমি এখানে কোনো রিলেশন স্থাপন করতে আসিনি, এখানে এসেছি আমি কাজ করতে, অর্থাৎ এটা আমার কাজের জায়গা, এখানে আমি কাজ করব এবং আমি আমার কাজ করে আমার রেজাল্টের অপেক্ষা করব, সোজা কথা। হ্যাঁ, এবার আমি যার হয়ে কাজ করি বা যাকে নিয়ে বলি, এরকম তো কিছু ব্লগার আছে, তো তাদের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, তো সেই জায়গা থেকে আমি তাদের সঙ্গে একটা মানসিকভাবে জড়িয়ে পড়ি। কিন্তু তার মানে এই নয় তাদের সঙ্গে আমার রীতিমতো একটা সংযোগ বা যোগাযোগ আছে, না।
একদমই নেই, কারণ আমি এই ধরনের সংযোগ যোগাযোগের কোনোদিনই মুখাপেক্ষী নই। হ্যাঁ, তবে কি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না? যাদেরকে দেখছি, যাদেরকে নিয়ে বলছি, তাদের গলার স্বর শুনতে ইচ্ছা করে না? করে বই কি, কিন্তু সবসময় সম্ভব হয় না, ঠিক আছে? কারণ কি বলতো, যত বেশি যোগাযোগ রাখবো, যত বেশি কথা বলবো, তত বেশি ঝামেলায় জড়িয়ে পড়বো। সেই সেন্সেশনের মেজমার কথাটা বলতেই হয়। খুব আমার মনের কথা এবং আমার বিশ্বাসের কথা যে বেশি কথা না বলাই ভালো এবং বেশি আত্মীয়তা স্থাপন না করাই ভালো। হ্যাঁ, তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো একটা যোগাযোগ রাখো, কিন্তু হাহা হিহি হ্যাঁ এগুলোর থেকে দূরে থাকো। কারণ তুমি যত বেশি কথা বলবে, লোকে তোমাকে ইজি গোয়িং বলে ধরে নেবে। অর্থাৎ তোমার ভিতরের ভাবটা বেশি কথার জন্য বেরিয়ে আসবে। অর্থাৎ তোমার দুর্বল জায়গাগুলো তোমার অপোনেন্ট খুঁজে নেবে এবং সময় বিশেষে সেই দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে। তার জন্য যত কম কথা বলবে তত ভালো। যাই হোক, হ্যাঁ সত্যি এটা অনেক বয়স্ক লোকেরাই এটা বলবে, যেরকম মেজো মা বলেছে, এটা তাদের অভিজ্ঞতা থেকে তারা বলে ভাই। সেই জন্য বলছি যে তুমি যত কম কথা বলবে, লোকে তত তোমায় কম চিনবে এবং তোমার প্রতি একটা রেসপেক্ট তৈরি হবে, একটা দূরত্ব রাখবে যে একে বলা না বলার মাঝখানে একটা ডিস্টেন্স তৈরি হবে। অর্থাৎ একে কিছু বলার আগে 10 বার ভাববে একে বলা ঠিক না বেঠিক। বুঝতে পারছো তো? সেই জায়গা থেকে আমার এই কথাটা খুব মনের কথা, প্রাণের কথা। তো শুয়ের সম্বন্ধে বলছি, অনেক কিছু উঠে আসছে। বিশেষ করে তন্দ্রার ভিডিও দেখে আমি অনেক কিছু জানতে পারলাম। সঞ্জয়ের ভিডিও দেখেছিলাম, কিন্তু জানি ওরা বরাবরই ওর ভাগ্নেকে নিয়ে বলে, কিন্তু আমি শুনেছি বহুবার যে ভাগ্নের সঙ্গে মামির একটা সম্পর্ক। কিন্তু আমি ভেবেছি এটা হয়তো ওরই বলা কথার কোনো বলা কথার পরিপ্রেক্ষিতে এই ধরনের কথাবার্তা হচ্ছে। মানে এটার সত্যতাটা আমি সেভাবে তোমার বিশ্বাস করি। হ্যাঁ, একদম সত্যি কথাই বলছি। আমি বলার জন্য বলছে, ওকে আঘাত করার জন্য বলছে, বা ও কোনো সময় হয়তো এটাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার জন্য অন্যদের মনে হয়েছে, সেইগুলোর পরিপ্রেক্ষিতে বলছে। কিন্তু এই ঘটনাটার পেছনে যে সত্য ঘটনা লুকিয়ে রয়েছে, সেটার সম্বন্ধে সত্যিকারের আমার কোনো ধারণা ছিল না। তার জন্য আমি এই ব্যাপারটার উপর কোনো দিনও জোর দিইনি। বরাবর শুনেছি যে ওর ভাগ্নের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। এটা আমি ফার্স্ট শুনেছিলাম সোমাদির কাছ থেকে, বেঙ্গলি ব্লগার সোমা, হ্যাঁ তার কাছ থেকে শুনেছিলাম ভিডিও মারফত, ঠিক আছে? তারপর বিভিন্ন চ্যানেলে শুনেছি, কিন্তু তারপরেও জিনিসটার সত্যতা সম্বন্ধে একটু তোমার ছোট্ট হলেও বাকি ছিল, যে জিনিসটা বিশ্বাস করতে পারিনি। কিন্তু গতকাল তন্দ্রার একটা ভিডিও আমার চোখে পড়লো, এবং তন্দ্রা তো এখন এই জন্য ভিডিও করে না, সেই জন্য সব ভিডিও দেখা হয় না, তো রেকমেন্ডেশনে এসছে যেহেতু সাবস্ক্রাইব করা আছে। তো সেই তন্দ্রার ভিডিও থেকে দেখলাম ও বলছে এই ব্যাপারটা পুরো প্রমাণ সহ ভিডিও টাইটেল তুলে তুলে যে অমুক ভিডিওতে গিয়ে দেখো, 2 বছর আগের তমুক ভিডিওতে গিয়ে দেখো, তাহলে তোমরা তন্দ্রা যা বলছে সেই কথাগুলোর পুরো প্রমাণ পেয়ে যাবে, মানে বুঝতে সুবিধা হবে। সত্যিকারে আমি গেলাম, গিয়ে জিনিসগুলোকে দেখলাম এবং মনে হলো কোনো কথাটাই অতিরঞ্জিত করে তন্দ্রা বলেনি। একদম সত্যি কথা। ভাইফোঁটার ভিডিও থেকে 2 বছর আগের, তারপরে তোমার আজকে বাড়িটা ফাঁকা হয়ে গেল যে ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম যে কতটা অ্যাটাচমেন্ট ছিল একজন ভাগ্নের সঙ্গে তার মামি। মানে এইটা না ঠিক মেনে নিতে পারলাম না। আজকে 2 বছর আগে যারা ওই ভিডিওগুলোকে ফলো করেছে, তারাই একমাত্র এই জিনিসটাকে অনুধাবন করতে পারছে এবং তার থেকেই কিন্তু তারা এই কথাগুলো বলছে। আজকে বুঝতে পারছি, আজকে টোটালি বুঝতে পারছি। এখন আমি এটা বুঝছি না যে মহিলা এই ব্যাপারটাকে নিয়ে আজ 2 বছর আগে থেকে সরব, তার বাড়িতে থেকে তার বাড়ির লোক টের পায়নি? নিশ্চয়ই টের পেয়েছে। টের পেয়েই ছেলেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমি বলি, একটা মানে উঠতি বয়সের ছেলেকে দূরে পাঠিয়ে দিলেই কি সম্পর্কের পরিণতিটা ওখানে বন্ধ হয়ে যাবে? যাবে না তো। অর্থাৎ কোনো জিনিসকে ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু সেটা না হয়ে আজকে দেখো মনে হচ্ছে যদি সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের ঘটনাটা তৈরি হয়ে থাকে, তাহলে সেটা তো ধামাচাপা দেওয়া গেল না। অর্থাৎ সেটার বহিঃপ্রকাশ আজকে ঘটছে। অর্থাৎ সেই একটা সেটাকে কি সম্পর্ক বলে, এটাকে তোমার ইলিগাল রিলেশনশিপ বলে, যে রিলেশনশিপের কোনো সার্থকতা হয় না। এখন যদি এরা ডিভোর্স করে তারপর জিনিসটাকে রং দেয়, তাহলে আলাদা কথা। কিন্তু তার আগে এই রিলেশনশিপ কোনোভাবেই তোমার মান্যতা পাবে না। যাই হোক, এটা শুয়ের মুখে আমরা শুনিনি, কিন্তু তার ভিডিওগুলোর জল প্রুফ দিচ্ছে এই ঘটনা। অর্থাৎ তার মুখ থেকেই শুনছি তার প্রতি তার ভাগ্নের কি অ্যাটাচমেন্ট। তার ভাগ্নে নাকি সকাল থেকে রাত অবধি তাকে ফোন করে তার বিভিন্ন সময়ের খবর নেয়। দুপুরবেলাটা বাদ দিয়ে, কেন দুপুরবেলা মামি কি করে, ঘুমায় না মামির সঙ্গে ভাগ্নের কোনো যোগাযোগ হয়? কারণ এ কথাও আমি অনেকের ভিডিওতে শুনেছি, দুপুরবেলা ভাগ্নে তা মামির বাড়িতে মানে মামার বাড়িতে যাতায়াত করতো, এটাও শুনেছি। যাই হোক, বাবা এত নোংরামি নিয়ে আলোচনা করতে আমার সত্যিকারের ভালো লাগে না। আর তারপরে বলছে বিভিন্ন সময় ফোন করে এখন কি খাচ্ছ, তখন কি খাচ্ছ, আজ গ্যাসের প্রবলেম, অমুকের প্রবলেম হবে। মানে এতটা তোমার মানে কনসার্ন একজন ভাগনা তার মামির প্রতি, এটা কিন্তু দেখা যায় না। তারপর যেখানে বয়সটা 23, ঠিক আছে, একটা অ্যাটাচমেন্ট যখনই এসে যায় তখনই কিন্তু তার মামির, সে মামি হোক মাসি হোক
কাকি হোক, যাই হোক, তার কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে অপর পক্ষের ইন্টেনশনটা কী। এখন তারও যদি সেই ইন্টেনশনে সায় দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তার কিছু করার নেই। যাই হোক, বাড়ির লোক বুঝেছিল কি বোঝেনি সেটা তো বাড়ির লোকই বলতে পারে, কিন্তু তার ফল হিসেবে আমরা কি দেখি যে ছেলেটা বাইরে চলে গেছে চাকরি সূত্রে। তো সেইখানে একটি ভিডিও মারফত আমরা দেখতে পাচ্ছি যে তার মামির কি পরিমাণ চোখের জল, কান্না এবং মনের অভিব্যক্তি। তার যেন দিন কাটছে না, রাত কাটছে না, সময় কাটছে না তার ভাগ্নের অভাবে। ভাবা যায় এটা কখনো সম্ভব? আজকে ওই মামির ভাগ্নের প্রতি এত অ্যাটাচমেন্ট, তার তো একটা ভাগ্নিও আছে, তার সঙ্গে তো এই অ্যাটাচমেন্ট দেখিনি। ভাগ্নে একটা তাই তো হয়, ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাচমেন্ট থাকে, ওই একটু বড় মানে জাস্ট মানে কি বলবো, স্কুল কলেজে বা চাকরি করে এরম ভাগ্নার সাথে এরম অ্যাটাচমেন্ট কার হয়? অনেকের হয়, দেওর বৌদি দেখেছি, কিন্তু মামি ভাগ্নে যাই হোক জিনিসটা কখনোই সঠিক নয় যেরকম দেখাচ্ছিল। কারণ আমরা জানি মামি, কাকি, মাসি, কাকিমা, জেঠিমা এরা সবই মাতৃস্থানীয়। সেখানে এই রিলেশনটা কখনো দিদি, ভাই বা বন্ধু বান্ধবীর হতে পারে না। এটার মধ্যে একটা গুরুজনের সম্পর্ক রয়েছে, এটা হলো একটা অবৈধ সম্পর্ক। সোজা কথা, এই সম্পর্কের নামই হচ্ছে অবৈধ। কাজে সেই সম্পর্ক যে কতটা খারাপ সেটা আজকের ডেটে আমরা বুঝতে পারছি। হয় এই সম্পর্ক এরা বয়ে নিয়ে চলেছে, তার জন্য আজকের এই পরিস্থিতি, অথবা এই সম্পর্কের কোনো একটি দিক এর হাজব্যান্ডের সামনে চলে এসছে, তার জন্য তার হাজব্যান্ড তার বউকে এইভাবে নেগলেক্ট করেছে, এবং যার ফল আজকে বউ শ্বশুরবাড়ির বাইরে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতে বাধ্য হচ্ছে। এখন ফ্ল্যাট কিনেছে না ভাড়া করেছে সে তো পরের কথা, কারণ এখন পরকীয়া অবৈধ একটা সম্পর্ক চোখের সামনে আমাদের চলে আসছে, যেটা কিনা আমরা খুব রিসেন্টলি বিভিন্ন ব্লগারদের ভিডিওর মারফত জানতে পারছি। কারণ প্রুফগুলো শুয়ের তোমার ডেইলি লাইফ অর্থাৎ ব্লগিং চ্যানেলে এখনও রয়েছে, যেখান থেকে আমরা দেখতে, বুঝতে, শুনতে পারছি। ঠিক আছে, এটা কেউ বললো আর শুনে বলতে শুরু করলাম তা নয়, ওর চ্যানেলে এই ভিডিওগুলো জলজল করছে, তার থেকে আমরা পুরো ব্যাপারটাই চোখের সামনে পরিষ্কারভাবে বুঝতে পারছি। তারপরে তো ইনস্টাগ্রাম, এটা আবার শিল্পী বললো আমাদের, ইনস্টাগ্রামে এর ভাগ্নের যে প্রোফাইলটা আছে সামথিং ঘোষ বলে, সেখানে এই হচ্ছে ফলোয়ার্স, এবং তার যে কমেন্টসের রিয়াকশান সেটা সত্যিকারের আমি অবাকই হয়ে যাই। একজন মায়ের সম্পর্কে যুক্ত কোনো মহিলা তার ভাগনাকে এই ধরনের রিয়াকশান দিতে পারে, অর্থাৎ আগুনের রিয়াকশান, হ্যান্ডসাম অ্যাটিটিউড, এই ধরনের কথাবার্তা বলতে পারে, ভাই আমি শুনিনি বা আমি জীবনে আমার মাথাতেও আসবে না, অসম্ভব। মানে ছেলের সঙ্গে তার মায়ের, ভাগ্নের, মামির এই ধরনের নোংরা কথোপকথন, নোংরাই বলবো, নোংরা কথোপকথন বা নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ, এটা তো একমাত্র ওই ইলিগাল রিলেশনশিপেই আসতে পারে, তাই না? কেন আসবে? আমার নিজের হাজব্যান্ড থাকতে আমি কেন অন্যের প্রতি আমার মনোযোগ নিবেশ করব? আমার হাজব্যান্ডকে যথেষ্ট হ্যান্ডসাম দেখতে, আমি শুয়ের হাজব্যান্ডের কথা বলছি, সেখানে তাকে বাদ দিয়ে তার ভাগ্নের প্রতি ইন্টারেস্ট গেল কেন? বুঝতে পারলাম না, সত্যিকারে বুঝতে পারলাম না। এর কারণটা কি? এর পেছনের যুক্তিটা কি? আর এই রিলেশনের পরিণতিটা কি? যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু সবাই প্রমাণ সহ সবটা তুলে আনছে, এবং তোমরাও গিয়ে দেখতে পারো ইনস্টাগ্রামে শুয়ের ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজবে, এবং সেখানে তার ফলোয়ার্স, হ্যাঁ ফলোয়ার্স না, সে কাকে ফলোইং করে সেখানে গেলে তোমরা সামথিং ঘোষকে খুঁজে পাবে, এবং সেখানে গিয়ে যদি তোমরা ক্লিক করে কমেন্ট সেকশনে যাও, মানে মেসেজ যেখানে কমেন্টস করে সেখানে গেলে এইসব রিয়াকশান দেখতে পাবে। ঠিক আছে, আমি জাস্ট হিন্টস হিসেবে দিয়ে দিলাম, এইগুলো তোমরা করলেই করতে পারো। সত্যি আমি সত্যিকারের ভীষণভাবে অবাক হয়ে যাচ্ছি এই রিলেশনশিপটা শুনে। তারপরে এই ঘটনাটাকে নাটক বলবো, না এটা পরিকল্পিতভাবে স্বামীকে ছেড়ে ডিভোর্স করে দেওয়ার একটা পরিকল্পনা বলবো, বা নতুন কোনো পরকীয়ার একটা সূচনা বলবো, সেটা সত্যিকারের আমাকে ভাবাচ্ছে। দেখা যাক, এখনই কোনো কিছুর একদম পরিণতি হিসেবে কোনো কিছুরই ডিক্লারেশন দেবো না, কিছুদিন দেখবো, পরিস্থিতিটা বুঝবো, তারপরে নেক্সট আমার অ্যানালিসিস অবশ্যই আসবে। কারণ প্রতিদিনই তো কিছু না কিছু বেরোচ্ছে, আর ডেইলি লাইফ শুয়ের জাস্ট বোরিং, ওই একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আর একটা ঘর শুধু মুছতেই লাগে, বাদবাকি শুধু নিজের খাওয়া, কুকুরের পরিচর্যা এবং ঘরে বসে শুধু কথা। ওটা কোনো লাইফস্টাইল হতে পারে, কারোর ব্লগিং হতে পারে, এই ব্লগিং দেখতে লোকে ভিড় করবে? এখানে কন্ট্রোভার্সি ছোঁয়া না থাকলে এই ব্লগিং চ্যানেল চলবে বলে তোমাদের মনে হয়? মনে হয় না। তো গতকালকের ব্লগিংয়ে দেখলাম সুকে বাড়ির থেকে, মানে ফ্ল্যাটের থেকে বেরিয়ে মার্কেটে আসতে, কিন্তু সে তো শুধু ওড়না গায়ে দাঁড়িয়ে রইলো, তারপরে জিনিস সামনে চলে এলো, তো কোথাও মনে হলো না সে ফ্ল্যাটের বাইরে বেরিয়েছিল। নিশ্চয়ই কেউ ছিল যে কিনা জিনিসপত্র নিয়ে এসছে, কিন্তু তাকে দেখাতে পারবে না, তার জন্য নিজে যাচ্ছি এই গল্পটা দিতে হলো। ঠিক আছে, তার জন্যই এই চানাচুর, সেই চানাচুর, ওই চানাচুরের দাম বলতে পারছি না, বুঝতে পেরেছো? নিজে গেলে, আমি যদি নিজে দোকান বাজার করি তো আমি জিনিসের দাম বলতে পারবো না? হতে পারে? হতে পারে না। যখন আমি কাউকে দিয়ে জিনিসটা আনাবো তখনই কিন্তু আমি জিনিসের দামটা সঙ্গে সঙ্গে বলতে পারবো না, কারণ আমার জেনে মনে করে তারপর
বলতে হবে। তো বোঝা যাচ্ছে ফ্ল্যাটে কেউ যাওয়া আসা করছে, থাকছে কিনা এখনও শিওর নই। থাকলে থাকতেই পারে, কে দেখতে যাচ্ছে। আমার 24 ঘন্টার মধ্যে আমি 18 মিনিট, 14 মিনিট, 15 মিনিটের ভিডিও দিচ্ছি। তার মানে বুঝতে পারছো কতটা কাট, কতটা ছাট আমি মারছি। কাজে সেখান থেকে আমি নিজে কন্ট্রোভার্সি করেছি, লোকের পেছনে কাটি করেছি, লোকের বিরুদ্ধে গিয়ে তার অনুমান মানে তাকে একবার স্বর্গে উঠিয়েছি, একবার পাতালে ফেলেছি, আছাড় মেরেছি, জলে ডুবিয়েছি, আবার জল থেকে তুলেছি, ভাজা ভাজা করেছি, তেলে সব কিছু করেছি। সেখানে নিজেকে যে নিয়ে কন্ট্রোভার্সি চলবে এটা সব ভালো করেই জানে, এবং সে নিজেই এই কন্ট্রোভার্সির টোপটা সবার সামনে তুলে দিচ্ছে, কারণ নিজের বিরুদ্ধে কন্ট্রোভার্সি চাইছে। কারণ সে এখন টাকা চায়, কারণ টাকা ছাড়া তার যে আর কোনো মূল্য নেই তার, সেটা সে নিজে তো হারে হারে বোঝেই। আর লোকের সামনে মূল্যবান হতে গেলে তো টাকা রোজগার করতেই হবে, তাই না? কারণ না হলে নিজের কি আছে যার জন্য মানে লোক এসে তার কাছে ধরা দেবে, তাই না? এখন পরকীয়াটা আদৌ সত্যি, না পরকীয়ার পার্টনার রেডি আছে, নাকি টোটাল নাটক, নাকি এর মধ্যে হাজব্যান্ডও সামিল আছে, সবটাই কিন্তু আমাদের জানতে, বুঝতে এবং সত্যিটা সামনে আনতে গেলে কিছুটা সময় লাগবে, ঠিক আছে? তো দেখা যাক। পরকীয়ার ছোঁয়া কিছুটা হলেও আছে, বোঝা যাচ্ছে। এইবার না হলে এই ধরনের তোমার অভিব্যক্তি আসতে পারে না, ঠিক আছে? অ্যাটলিস্ট এটা তো সম্ভবই না আমি 12 বছর হাজব্যান্ডের সঙ্গে থেকে তার থেকে বিনা কারণে তার কাছ থেকে বেরিয়ে এসে ফ্ল্যাটে এসে রাত্রিবাস করবো, সারাদিন যাপন করবো, এটা কি সম্ভব? আর তার বাবা মা হাসি মুখে সেগুলো মেনে তার মেয়ের পাশে দাঁড়িয়ে নিত্যদিন তার সেবা করে যাবে, এটাও কি সম্ভব? এটা সম্ভব নয়। এটা তো শুয়ে কন্ট্রোভার্সিতেই রয়েছে। টিনুর বাবা মাকে কী পরিমাণ তোমার আক্রমণ করেছে, যে তারা কি করে করছে, মেয়েকে কি করে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। তাহলে আজকের ডেটে যদি এই পরকীয়ার ঘটনাটা সত্যি হয়ে ওঠে, আমাদের সামনে আসে, তো সেক্ষেত্রে সুয়ের বাবা মাকেও তো ছেড়ে দেওয়া হবে না। তাহলে তারা জেনে বুঝে মেয়ের এই অন্যায়কে সাপোর্ট করছে, তাই না? তো যাই হোক, সবটাই ঘটনার পরিপ্রেক্ষিতে, পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা এগুলো বলছি। আসল সত্যিকারের ঘটনাটা মানে রিয়েলিটিটা যখন আসবে তখনই আমরা এই ব্যাপারে স্ট্যাম্প বসাতে পারবো, ঠিক আছে? তো ভিডিওটা এটুকুই রাখছি। সত্যিকারের প্রচণ্ড মানে কি বলবো, যে কিনা লোককে জ্ঞান দিয়ে মরেছে, সে এখন নিজেই সেই কাজে লিপ্ত হয়ে গেছে। অবাক লাগছে আজকে বুঝতে পারছি যে সে কেন অন্যের পরকীয়াকে সাপোর্ট করে গেছে। না, আমি বলছি না যে টিনু বেরিয়ে গেছে, টিনু অন্যায় করেছে, বা অন্যের সঙ্গে সম্পর্ক আছে সেটা জেনে তাকে সাপোর্ট করেছে, সেই ব্যাপারে কথা বলছি না। আজকে টিনু বেচুকে ছেড়েছে, ভালো কাজ করেছে আমার মতে, কিন্তু তা বলে এই নয় আমি ওকে ছেড়ে অন্য একটা ছেলের সঙ্গে থাকবো না, এটাকে কখনো সাপোর্ট করা যায় না, যেটা কিনা সাপোর্ট করেছে। ওদিকে ম্যান্ডির ক্ষেত্রেও হাজব্যান্ডকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে সেটাকে সাপোর্ট করেছে। মানে তুই যদি সংসারে অত্যাচারিত হোস তো বেরিয়ে এসে নিজের মতো বাঁচ, সেটা নয়, তুই অন্যের সঙ্গে সম্পর্ক করে তার সঙ্গে আবার লিপ্ত হয়ে যা, এটা তো কোনো কথা হলো না। আমি একটা সংসারে নাই টিকতে পারি, সেই সংসারে আমি অত্যাচারিত হলাম, আমি থাকতে পারছি না, আমি মানে সেখানে অবহেলিত, কাজে আমি সেই সংসার আর করবো না। তারপরে কি আর সেই মন নিয়ে আমি অন্য কারোর সঙ্গে সংসারে আবার যুক্ত হতে পারি? আমি আবার নতুন একজনকে বিশ্বাস করতে পারি? এটা তো কখনোই সম্ভব নয়, যদি না সেই মেয়েটার মধ্যে কোনো ইচ্ছা থাকে, তাই না? আমি বিয়ে করেছি, আমার হাজব্যান্ডকে আমি ভালোবাসি, তার সঙ্গে আমি কমিটমেন্টে রয়েছি। এইবার আমি দেখলাম আমার হাজব্যান্ড ভালো না, তো সেক্ষেত্রে আমার কী হবে? আমার হাজব্যান্ড বলে মানে পুরুষ জাতির ওপর থেকে আমার একটা বিতৃষ্ণা এসে যাবে, বিশ্বাস উঠে যাবে। সেক্ষেত্রে আমি তাকে ত্যাগ করে, তাকে ছেড়ে আমি আমার চিরপরিচিত আশ্রয়ে এসে উঠবো, অর্থাৎ বাপের বাড়ি। তো তারপরে আমার যে কোনো ছেলে এসে বলবে তোমায় ভালো লাগে, তোমাকে ভালোবাসি, আর আমি তাকে আবার বিশ্বাস করবো, আবার তার পেছন পেছন হাঁটা লাগাবো, এটা তো কোনো কথা হতে পারে না। কারণ আমি একজনকেই মনে জায়গা দিয়েছি, তারপরে আর কাউকে মনে জায়গা দেওয়ার মতো জায়গা তো আমার নেই। এবার সে খারাপ হলে আমি কী করতে পারি? তাকে আমার জীবন থেকে হাঁটিয়ে দিতে পারি, এইটুকু। তারপরেরটুকু তো আমি আমার মতো করে বেঁচে নেব। এর পরে মানে এই সঙ্গে রিলেশনে আসা সম্ভব নয়। হ্যাঁ, এখন তারপরে আমার 5-10 বছর চলে গেল, আমি এই সম্পর্কের যে রেশটা মন থেকে আস্তে আস্তে মুছে ফেললাম। দেন আমার জীবনে এমন কেউ এলো আমার বয়স খানিকটা বাড়ার পর, যাকে দেখে বুঝলাম না এবার একে হয়তো আমি বিশ্বাস করতে পারি। তো আবার তাকে কিছুটা সময় দিতে হবে, নাকি ডাইরেক্ট তাকে বিয়ে করে তার সঙ্গে থাকতে শুরু করে দেবো? এত সহজ নয় রিলেশনে ঢুকে যাওয়া বা সেই রিলেশনটাকে টেনে নিয়ে যাওয়া, কারণ সবটাই কিন্তু দায়িত্বের পরিচয় দেয়। যাই হোক, এগুলোই বলার ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিও ওয়েট করো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।